আমরা জানি এ রাজ্যে এসআইআর একেবারে অন্তিম পর্বে এসে পৌঁছেছে, কিন্তু তাতে এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্কের রেশ কিন্তু কমেনি, বরং উত্তরোত্তর এই রেশ বেড়েই চলেছে। বিতর্ক যেন একেবারেই পিছু ছাড়ছে না এই প্রক্রিয়ার। কমিশনের কর্তা ব্যক্তিরা এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট একটা নীতি নির্ধারণ করতে পারেনি। আমরা পরিষ্কার বলছি, মাত্র দুদিন আগে সুপ্রিম কোর্ট তাদের একটা পর্যবেক্ষণ দিয়েছেন। সেই পর্যবেক্ষণের পরে প্রত্যাশা করা গিয়েছিল যে একটা নির্দিষ্ট পথ ধরে, বা যেটাকে বলা হচ্ছে আইনি পথ ধরে এগোবে নির্বাচন কমিশন। যে যাই বলুক, এখনো পর্যন্ত কিন্তু সেদিকে যাবার কোনো ইঙ্গিত নেই। নির্বাচন কমিশন জানিয়েছিল যে কাদের কাদের শুনানিতে ডাকা হচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা কাদের বা কত মানুষের হয়েছে তার পুরো তালিকা প্রকাশ করতে হবে। এই বিষয়টির উপর আলোকপাত করি। আমরা বারবার এই বিষয়টাকে নিয়ে লাগাতার বলে চলেছি যে এসআইআর কোনোভাবেই ভোটার তালিকা সংশোধনের বিষয় নয়। আজ অন্তত এটা প্রতিষ্ঠিত হয়েছে। আলোচনার জন্য আজ আমার সঙ্গে যাদের আমন্ত্রণ জানিয়েছি তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন কর্মী এবং বাংলা অধিকারের বা বাংলার স্বাতন্ত্র্য রক্ষার অধিকারের আন্দোলনের সঙ্গে যিনি রয়েছেন সেই ইন্দ্রজিৎ মজুমদার, এবং আমার সঙ্গে রয়েছেন মানিক ভৌমিক, সমাজকর্মী। আপনাকে আমি প্রথমে জিজ্ঞাসা করি যে আপনি বলেছিলেন একেবারে শেষ পর্বে এসআইআর পর্বে এসে পৌঁছেছে, এই অবস্থায় আপনার পর্যবেক্ষণ কি কি মনে হচ্ছে? যে আশঙ্কা, যে আতঙ্কের কথা আপনি বারবার উল্লেখ করেছেন, আপনারা আপনাদের সংগঠনগতভাবে উল্লেখ করেছেন, সেটা কি সত্যি হতে চলেছে? এখন আপনাদের পর্যবেক্ষণ কি? দেখুন, এখন রাষ্ট্র আরো বেশি কৌশল নেওয়া শুরু করেছে। এই যে ফর্ম 7, এই ফর্ম 7টা আমরা দেখতে পেলাম যে রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকায় মানুষদেরকে বেনাগরিক করার একান্ত চলছে। সিটিজেন অফ ইন্ডিয়া নয়, এটা তাদেরকে বেনাগরিক করার চেষ্টা হচ্ছে এবং এটা নিয়ে তোলপাড় চলেছে গতকালকে। এখন প্রশ্নটা হচ্ছে, মানুষ যদি বাই চান্স বুঝে ফেলে যে এসআইআর ফর্মের যে পিছনের পাতা, যেটা আমরা বারবার বলেছি, সেখানে যে ভয়ঙ্কর হলো লেখা আছে যে সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে, যদি অমুক সালের পর থেকে অমুক সালের বাচ্চার জন্ম হয়, বাবা মায়ের মধ্যে একজনের বৈধ পাসপোর্ট থাকতে হবে, ভিসার ডেট আজকের পর্যন্ত থাকতে হবে, ইত্যাদি যে এনআরসির প্রক্রিয়ার কথা বলা আছে, সেইটা কিন্তু কম্পিউটারের মধ্যে আমাদের ওদের প্রোগ্রামিং করা আছে মেশিনে। সেই মেশিন অনুযায়ী কিন্তু, সেই প্রোগ্রামিং অনুযায়ী কিন্তু 14ই ফেব্রুয়ারি যে লিস্ট বেরোবে, সেই লিস্ট বেরোবে কিন্তু ওই দ্বিতীয় পেজ অনুযায়ী। মানুষ যাতে ওইদিকে নজর না দেয়, সেই কারণে এমন কিছু ঘটনা তারা ঘটাচ্ছে যে ঘটনার মধ্য দিয়ে মানুষ যেন আন্দোলনমুখী না হয়, মানুষ যেন ওই ফর্ম 7 নিয়ে ব্যস্ত হয়, চায়ের দোকান, বাস স্ট্যান্ড, বাজার, সর্বত্র সেটা নিয়ে আলোচনা হয়। আসল জায়গা থেকে মানুষ সরে যাচ্ছে, কারণ আসল জায়গাটাই হচ্ছে এসআইআর ফর্মের 2nd পেজে বলা আছে কোন কোন মানুষের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন, না হলে তারা ইলিগাল মাইগ্রেন্ট হবে। ফলে আমার মনে হয়েছে আরো বেশি ওরা অ্যাগ্রেসিভ হচ্ছে, আরো বেশি কৌশলী হচ্ছে এবং সুপ্রিম কোর্টকে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করছে। এই যে মাধ্যমিকের অ্যাডমিট, এই কথাটার কোন রকম ভ্যালু নেই। আমার দেশের মানুষ, আমার রাজ্যের মানুষ 1 পর্যন্ত নাও পড়তে পারেন স্কুলে। রবীন্দ্রনাথ ঠাকুর তো বাড়িতে পড়াশোনা করেছিলেন। তাহলে যাদের লেখাপড়া যারা করেননি, স্কুলে যাননি, তারা কি নাগরিক থাকতে পারবেন না? নাগরিকত্বের সঙ্গে মাধ্যমিক পাস বা অ্যাডমিট কার্ডের কোনো সম্পর্ক নেই। তাছাড়া আমাদের মনে রাখতে হবে যে আমার 87 সালের আগে নিরক্ষরতা দূরীকরণ হয়েছে আমাদের দেশে। তার মানে অসংখ্য মানুষ নিরক্ষর ছিল। তাহলে কি সেন্ট্রাল গভর্নমেন্ট, মিতবাদী বিজেপি সরকার ব্রিটিশ যুগের মতো
মানুষ 50% মানুষকে ভোটাধিকার দিতে চাইছে এবং মুসলমানদের নানা রকম করে ব্যতি তুলে একটা ব্যালেন্স চাইছে এই ভোটে প্রচুর বাতিল। ফলে যত দিন যাচ্ছে, আপনি একদিক বলেছেন, ক্রমশ প্রকাশ হয়ে গেছে ওদের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য ভোটের কাগজ সঠিক করা নয়, উদ্দেশ্য বাংলাকে দখল করা, বাঙালি জাতি বন্ডের জন্য এবং একটা ভয় অবস্থার মধ্যে বাঙালিকে ফেলা। বেশ, আমি আসবো আপনার কাছে, আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে আসি। ইন্দ্রজিৎ বাবুর, আপনাদের তো এখন একটা বাড়তি চাপ তৈরি হয়েছে যে ফর্ম 7 সেইটাকে কেন্দ্র করে, মানে যার সাথে কিন্তু এসআইআর কোনো সম্পর্ক নেই, কে কোথায় চলে যাচ্ছে কোনো নিয়ম নীতি মানে বলা হচ্ছে। আমরা এতদিন জানতাম যে একজন মানুষ ফর্ম 7 দিয়ে বৈধ নাগরিক নিয়ে প্রশ্ন করতে পারে 10টা, এক্ষেত্রে বলছে না কেরকম কোনো আইন নেই। মানে এখন শোনা যাচ্ছে যে যে যত পারে, তাহলে তো এইভাবেই একটা বড় অংশের ভোটারকে ছেটে ফেলবার প্রয়াস হতে পারে। সব মিলিয়ে যে আশঙ্কাটাকে প্রথম থেকে আমরা করছিলাম যে আসলে এটা ভোটার তালিকা সংশোধনের বিষয়ের সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়, এটা আসলে তার থেকে বেশি কিছু। কোথাও কি মনে হয় না যে আপনাদের লড়াইটা বা আপনাদের প্রতিরোধের বার্তাটা আরো শক্ত করে দিতে হবে? শুভ সন্ধ্যা আমার সহ প্যানেলিস্টকে, সাথে অনুপম বাবু আপনাকে। আজকে আমরা যে বিষয়ে চর্চা করছি, কমসে কম আমরা এই রকম অনুষ্ঠান বহু করেছি, রোজই করছি, কারণ একদম প্রবাহটা এইভাবেই চলছে। এর সঙ্গে বলি যে আজকে দক্ষিণপন্থী রাজনীতির যে বাড়বড়ন্ত দিনে দিনে, সেই দক্ষিণপন্থী রাজনীতির দেখবেন আজকে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে যে বিরুদ্ধে প্রতিস্পর্ধী যে উচ্চারণ হিসেবে আজকে আমরা কে উঠে এলো, জোহরান মামদান উঠে আসা, আজকে একটা কিন্তু আমরা দেখলাম একটা আশার আলো। সেই রকম এই দক্ষিণপন্থী রাজনীতির বিরুদ্ধে আমরা আরেকটা দেখলাম কি, উচ্চতর ন্যায়ালয় আমাদের কাছে একটা আশার বার্তাবহ বইয়ে নিয়ে আসা হবে, ভালো কথা। তা এখন সোমবার দিন 1:42 দুপুর ইন্টারিম রায় মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছেন, এবং তাতে আমাদের দুজন বঙ্গ সন্তান, তাদের যে বিচারপতিগণ ছিলেন তার মধ্যে দুজন আমাদের বঙ্গ সন্তানও ছিলেন। তো সেইখানে আজকে বুধবার হয়ে গেল, আমরা দেখছি চারিদিকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি পূর্ণ বিবেচনা করা যায়, দেখবেন তাতে কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর মিল নেই। এবার বলতে পারেন কেন? আপনি একটু আগে বলছিলেন ফর্ম 7 এর কথা। ফর্ম 7 আজকে তাহলে 58,20,000 যে ভোটার লিস্টে, যে খসড়া লিস্ট আমরা নির্বাচন কমিশনার থ্রু বার করতে দেখলাম, তাহলে সেখানে কি কি ছিল? সেখানে ছিল ভুয়ো ভোটার ছিল, শিফটেড ভোটার ছিল, মৃত ভোটার ছিল। তাহলে আজকে কি প্রয়োজন হলো সেই ভোটার খসড়া লিস্ট যখন 58,20,000 নাম বাদ যাচ্ছে, তারপরেও ফর্ম 7 নিয়ে কেন এত হইচই? এই ফর্ম 7 এর উদ্দেশ্যটা কি? আপনি একটু আগে আমাকে জিজ্ঞেস করুন। একদম উদ্দেশ্য একটা, দেখুন যেখানে যেখানে দেখবেন আপনি, আমরা এইটা নিয়ে, আমি এসআইআরটা নিয়ে না নিয়মিত আমি নিজেও মহামান্য আদালতে কেস করেছিলাম আমাদের সংগঠনের তরফ থেকে, এবং আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে বিভিন্ন জায়গায় সভা সমিতি চর্চা করি, আপনিও তো জানেন, একদম এবং এটা নিয়ে মানুষকে বোঝাই যতটা আমাদের পক্ষে ক্ষমতা, আমরা তার মধ্যে থেকেই আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বলছি। এসআইআরটা নিয়ে দেখুন, এসআইআরটা নিয়ে কিন্তু কোনো দুবিধা নেই। আজকে ভুয়ো ভোটার বাদ যাক, মৃত ভোটার বাদ যাক, এটা নিয়ে কিন্তু কোনো দ্বিমত পোষণ করার কোনো প্রয়োজনীয়তা নেই বা অবকাশও নেই। কিন্তু আজকে এসআইআর এর নামে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে, আজকে দেখুন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে ওনারা করছেন, আপনি জানেন এইটাতে চ্যালেঞ্জ করা হয়েছিল আরটিআই করে, যে আপনারা যে নির্ণয়, মানে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তের ফাইলটা মানুষের জনসমক্ষে নিয়ে আসুন। আজ পর্যন্ত পারেনি। কেন পারেনি? তার কারণ কোনো সিদ্ধান্ত সেইভাবে তো হয়নি। আপনি দেখুন, একটা আইন তো সবার জন্য, সারা ভারতবর্ষের জন্য এসআইআর এর জন্য সমান হবে। তাহলে বিহারে যখন এসআইআর করা হলো, তাহলে লজিক্যাল ডিস্টারবেন্সি কেন, তথ্যের অসঙ্গতির কথা কেন উল্লেখ হলো না?
সেখানে কেন কোনো কিছু কেন করা হলো না? আজকে 1,36,00,000, একটু আগে 5:22 আমি তো এগুলো দেখি, একটা সার্কুলার এনেছে ওরা তো আবার হোয়াটসঅ্যাপ গুরু, মানে ওরা তো হোয়াটসঅ্যাপে দেন, কোনো কিছুতে দেন না। তাতে বলছে যে 1,36,00,000 যেটা আছে সেটা সংখ্যা এবার আরো বেড়ে যাবে। তাহলে ভেবে দেখুন, একটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেটা মানুষের কাছে, মানুষের নাম আদতেও আছে কিনা, তা সেই মানুষটা হিয়ারিং এ যাচ্ছে, তার প্রাপ্তি স্বীকার পর্যন্ত হচ্ছে না। আপনি ডকুমেন্টস জমা দিলেন, সেই ডকুমেন্টসটা জমা দিলেন, সেটা আপনাকে যদি প্রাপ্তি স্বীকার না করে, আপনাকে একনলেজমেন্ট যদি না দেয়, তাহলে একদম আপনি কি করে পরবর্তী সময় জানবেন অস্বীকার করলে, হ্যাঁ আগামী দিনে? পরবর্তী সময় অস্বীকার করতে এবার পারে। বলি, আসল গল্পটা হচ্ছে যেসব বিধানসভায় 2021-এর নির্বাচনের সময় যেসব বিধানসভায় 15,000-এর কম বেশি ভোটে বিজেপি হেরেছে, সেই সকল বিধানসভাটাই মানুষের নাম বাদ দেওয়ার প্রয়াস হচ্ছে। ওনারা যদি এই অনুষ্ঠান শুনুক, তারা যদি কোনো আমাকে ব্যক্তিগতভাবে কেস করতে চায় করুক, আমি এর উত্তর দিতে পারি এবং পরিসংখ্যান তথ্য তুলে দিতে পারি। তার কারণ সেই জায়গাগুলোতেই দেখবেন মানুষের নামগুলো বাদ দেওয়া হচ্ছে এবং পরিকল্পিত ভাবে চলছে। কিন্তু ওনারা বুঝতে পারেননি যে এই ধরনের সর্ষে ফুল দেখবে, বুঝতে পারেনি সুপ্রিম কোর্ট তারা তাদের মতো চালিয়ে যাচ্ছেন। আপনি দেখুন, আজকের দিন অব্দি নট ভেরিফাইড বলে একটা শুধু এখনো কোনো একনলেজমেন্ট দিচ্ছে না। কাল থেকে আজ অব্দি প্রত্যেক জায়গায় কিন্তু সমস্যা হচ্ছে, মানুষ দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছে, মানুষ অসুস্থ হচ্ছে। আজকে আমার ওয়ার্ডে একজনকে নোটিশ করেছে, সে গেছে, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, তার পাসপোর্ট আছে, তার কোনো রকম কোনো কিছুতে সমস্যা নেই এবং তার 3 পুরুষের নাম আছে, তার আদি বাসিন্দা ব্যারাকপুরে। তাহলে তার কোনো স্পেলিং মিস্টেক নেই। আমি যখন তার ডকুমেন্ট গুলো দেখলাম, আমি দেখে অবাক হয়ে গেলাম যে একটা কোনো কিছু ডেকেছেন কেন। যখন জিজ্ঞেস করলাম এই আরোপে, কোনো সদুত্তর নেই। সবচেয়ে আশ্চর্যের যে বিষয়, এই যে আপনার তথাকথিত যে বাস্তব জ্ঞানহীন এবং কোনো বিবেচনাবিহীন সেই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, ইআরও তারা বলছে জানি না। তাহলে জানেটা কে? আপনি বলুন, তাহলে জানেটা কে? তারা বলছে জানি না, তাহলে জানেটা কে? সেই জানার লোকটা তো আমাদের দেখা দরকার। আজকে বিএলওদের ছেড়ে দেওয়া হয়েছে, বিএলওদের সব কাজ করানো হলো, এভরিথিং, এমুনারেশন ফর্ম থেকে শুরু করে এভরিথিং, এখনো তাদের কাজ চলছে। তাহলে আজকে বিএলও কে যখন মানুষ জিজ্ঞেস করছে, তাহলে তারা তো কিছু জানে না, তাহলে তাদের তো ট্রেনিংই হয়নি। এবং তাদের কাছে একটা করে নিয়মিত আমরা দেখছি হোয়াটসঅ্যাপে প্রত্যেকদিন সন্ধে হোক রাত্রি হোক, পরের দিনকে একটা করে নতুন পদ্ধতি তারা একটা করে জারি করে দিচ্ছে, বিজ্ঞপ্তি তাদের কাছে পাঠিয়ে দিচ্ছে। তো সেই বিষয়টা তাদের কোনো নলেজ নেই। আজকে গ্রাউন্ড রিয়ালিটিতে কাজ করছে তারা, আজকে যেখানে যা মানুষের সুবিধা অসুবিধা তাদেরকে ভোগ করতে হচ্ছে। আমি পরশুদিন দেখলাম চাপড়াতে একটা ঘটনা, সারা গ্রামবাসী এসে বিএলওর বাড়ি ঘেরাও করেছে। আরে গ্রামের মানুষ এত বোঝে না, যে মানুষটা ফিল্ডে কাজ করছে তার কাছে গেছে, এবার তার কি করার আছে? এবার সে নিরুপায়, তাকে এইভাবে মানে এক প্রকার ঘরে আবদ্ধ হয়ে রয়েছে, ভয় পাচ্ছে। এবং দেখবেন হয়তো দেখা গেল এই ভয়ের কারণে সুইসাইড করছে, এবং করছে তো। কালকেই তো আমরা দেখলাম আলিম আলী শেখ আর জসিম উদ্দিন বলে দুজন মারা গেল, চোখের সামনে দেখলাম, এবং রোজ প্রতিদিন মারা যাচ্ছে। এটা কি চলতে, যেটা তো জেনোসাইডের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই পরিস্থিতি কি কোনো পরিবর্তন হবে না? সুপ্রিম কোর্ট বলার পরেও, সুপ্রিম কোর্ট যখন তৃণমূল যখন মামলা হলো, এবং অভিষেক মাননীয় বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলেছিল আপনারা লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট দিন, আপনারা সেই লিস্টটা টাঙান, কাদের কাদের আপনারা ডাকছেন, কি কারণে ডাকছেন সেগুলো দিন। তারা যে হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে একটা একনলেজমেন্ট দিক, কিন্তু দিল না কেন? আজকে সেইগুলো কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে 5 বার চিঠি দিয়েছেন নির্বাচন কমিশনারকে, আজকে একটা রিপ্লাই পর্যন্ত দেয়নি।